দুর্ভাগা জননী ভুবনেশ্বরী দেবী। 3 পুত্রই ওনাকে আমৃত্যু অশেষ বেদনা দিয়েছেন। বরানগর মঠে 1887 সালে গ্রেডসের প্রারম্ভে জ্যেষ্ঠ পুত্র গুরুতর অসুস্থ বলে অসহায়া বিধবা সেখানে ছুটেছিলেন দ্বিতীয় পুত্রকে নিয়ে। কিন্তু নরেনই তখন নিয়ম করে দিয়েছে মঠে মেয়েদের প্রবেশ নিষেধ। মাকে আচমকা ঢুকতে দেখে তার কথা, আমি নিয়ম করলুম আর আমার বেলায় নিয়ম রদ হলো। পরিব্রাজক বিবেকানন্দের কোনো খবরাখবর প্রায়ই থাকতো না। মাকে লেখা স্বামীজির কোনো চিঠি কারো সংগ্রহে নেই। 1891 সালের বৈশাখ মাসে রবিবারের এক সকালে ভুবনেশ্বরীর কাছে চিঠি এলো যে কন্যা যোগেন্দ্রবালা সিমলা পাহাড়ে আত্মহত্যা করেছে। শোকার্ত মনে ভ্রাতা মহেন্দ্রনাথ চললেন বরানগর মঠে খবর দিতে। যোগেন মহারাজ, বাবুরাম মহারাজ ও গিরিশচন্দ্র ঘোষ সিদ্ধান্ত করলেন স্বামী শারদানন্দের কাছে টেলিগ্রাম করবেন। তিনি নরেনকে ফেরত পাঠিয়ে দিতে পারেন, কারণ ভুবনেশ্বরী দেবী তখন অত্যন্ত শোকার্ত। হাওড়া স্টেশনে গিয়ে শরৎ মহারাজের নামে টেলিগ্রাম করা হলো। রামতনু বসু লেনে ভুবনেশ্বরী তখন অত্যন্ত শোকার্ত হয়ে কাঁদছেন। বাবুরাম মহারাজ নিজেও শোকার্ত হয়ে বসে রইলেন, আর যোগেন মহারাজ জননীকে সান্ত্বনা দিতে লাগলেন। রাত 9টার সময় সন্ন্যাসীরা বাগবাজারে ফিরে গেলেন। যোগীন্দ্রবালার আত্মহত্যা সংবাদ শারদানন্দ মারফত বিবেকানন্দর কাছে আলমোড়ায় পৌঁছেছিল। তিনি প্রবল দুঃখও পেয়েছিলেন, কিন্তু সংসারের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার জন্য সন্ন্যাসী বিবেকানন্দর সে কি বেদনাময় সংগ্রাম। মহেন্দ্রনাথের বর্ণনায় টেলিগ্রামের মর্মার্থ শুনে শুরু হলো বুকের মধ্যে দড়ি টানাটানি। শেষে সন্ন্যাসীর জয় হল। শারদানন্দকে ক্রন্দনরত সন্ন্যাসী বললেন, তোরাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রেখে চিঠি দিয়ে এত গোলমাল বাঁধাস। আমাকে সব সময় তুই বিরক্ত করিস। আমি জগতের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, তুই কেবল সকলের সঙ্গে সম্পর্ক রাখবি। বলরাম বাবুর বাড়িতে যোগেন মহারাজকে স্বামীজি একবার বলেছিলেন, আমাদের এত বুদ্ধি মেধা কেন জানিস? আমরা যে সুইসাইডের বংশ। আমাদের বংশে অনেকগুলো আত্মহত্যা করেছে। আমাদের পাগলাটে ধাত, হিসেব নিকেশের ধার ধারে না। যা করবার তা একটা করে দিল, লাগে তাক না লাগে তুক। দত্তদের মেধা প্রসঙ্গে আরও একটি সরস ব্যাখ্যা আছে। মেজ ভাই মহেন্দ্রনাথকে নিরঞ্জন মহারাজ একবার বললেন, নরেনের এত বুদ্ধি কেন জানিস? নরেন খুব গুড়ুক ফুঁকতে পারে। আরে গুড়ুক না টানলে কি বুদ্ধি বেরোয়? তামাক খেতে শেখ, নরেনের মতন মাথা খুলে যাবে। বোনের আত্মহননের শোক সামলে নিয়ে আবার সব যোগাযোগ ছিন্ন করে অধিকতর দুর্গম গিরিগহরে আশ্রয় নেবার জন্যে সন্ন্যাসী বিবেকানন্দ আচমকা পথে বেরিয়ে পড়েছিলেন। বরানগরে মাঝে মাঝে নরেন্দ্রনাথ ফিরতেন, কিন্তু বলে যেতেন, এই শেষ, আর ফিরছি না। 1891 থেকে তার একাকী ভ্রমণ। গুরু ভ্রাতাদের সঙ্গেও তিনি সম্পর্ক ত্যাগ করেন। কিন্তু বিবেকবান বিবেকানন্দ কি সত্যিই গর্ভধারিণীকে নিষ্ঠুরভাবে মন থেকে মুছে ফেলতে চেয়েছিলেন, না পেরেছিলেন? সবচেয়ে আশ্চর্য, বিবেকানন্দর 550-র বেশি চিঠি আমাদের সামনে রয়েছে, কিন্তু একখানা চিঠিও নেই মাকে লেখা। মাও কি কোনোদিন বিলুকে একখানা চিঠি লেখেননি? বিশ্বাস হয় না, ভাবতেও ইচ্ছা করে না।
সেসব চিঠি যদি লেখা হয়ে থাকে এবং সেই সব চিঠি খুঁটিয়ে দেখার সৌভাগ্য হলে গর্ভধারিণী ও সন্ন্যাসী সম্বন্ধে গবেষকরা নিশ্চয়ই আরও অনেক কিছু জানতে পারতেন। কিন্তু বিবেকানন্দর মানসিকতার নিদর্শন তার অন্য কয়েকটি চিঠিতে প্রকাশ হয়ে পড়েছে। দেওয়ান হরিদাস দেশাইকে তিনি লিখেছিলেন, আপনি আমার দুঃখিনী মা ও ছোট ভাইদের দেখিতে গিয়াছিলেন জানিয়া সুখী হইয়াছি, কিন্তু আপনি আমার অন্তরের একমাত্র কোমল স্থানটি স্পর্শ করিয়াছেন। আপনার জানা উচিত যে আমি নিষ্ঠুর পশু নই। এই বিপুল সংসারে আমার ভালোবাসার পাত্র যদি কেহ থাকেন তবে তিনি আমার মা। একদিকে ভারতবর্ষ, লক্ষ লক্ষ নরনারীর দুঃখ, আর অন্যদিকে আমার যত নিকট আত্মীয় স্বজন আছেন তাহাদিগের দুঃখ দুর্দশার হেতু হওয়া, এই দুয়ের মধ্যে প্রথমটিকেই আমি ব্রতরূপে গ্রহণ করিয়াছি। বাকি যাহা কিছু প্রভুই সম্পন্ন করিবেন। আরেক জায়গায় সন্ন্যাসীর স্বীকারোক্তি, জননীর নিঃস্বার্থ স্নেহ ও পুত্রচরিত্র উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হওয়াতেই তিনি সন্ন্যাস জীবনের অধিকারী হইয়াছেন এবং তিনি জীবনে যা কিছু সৎকার্য করিয়াছেন সমস্তই সেই জননীর কৃপা প্রভাবে। আমরা আরও দেখেছি, ভুবনেশ্বরী শুধু ছেলে মেয়েদের প্রাথমিক ইংরেজি শিক্ষা দেননি, কেবল লৌকিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষাও দিয়েছেন। গর্ভধারিণীর মতে সংসার সমুদ্রের নানা আবর্তে পড়ে নৈতিক জীবনকে অবহেলা করা অত্যন্ত দূষণীয়। পরিব্রাজক জীবনে মায়ের চিন্তা থেকে কখনো মুক্ত হতে পারেননি স্বামীজি। মাদ্রাজে যখন মন্মথবাবুর বাড়িতে ছিলুম তখন একদিন স্বপ্ন দেখলুম মা মারা গেছেন। মনটা ভারী খারাপ হয়ে গেল। তখন মঠেও বড় একটা চিঠিপত্র লিখতুম না, তা বাড়িতে লেখা তো দূরের কথা। মন্মথবাবুকে স্বপ্নের কথা বলায় তিনি তখনই ওই বিষয়ের সংবাদের জন্য কলকাতায় তার করলেন। মাদ্রাজের বন্ধুগণ তখন আমার আমেরিকায় যাবার জোগাড় করে তাড়া লাগাচ্ছিল, কিন্তু মায়ের কুশল সংবাদটা না পেয়ে যেতে ইচ্ছে করছিল না। আমার ভাব বুঝে মন্মথবাবু বললেন, শহরের কিছু দূরে একজন পিশাচ সিদ্ধ লোক বসবাস করে, সে জীবের শুভাশুভ ভূত ভবিষ্যৎ সব খবর দিতে পারে। পিশাচ সিদ্ধ মায়ের মঙ্গল সমাচার বললে, ধর্মপ্রচার করতে আমাকে যে বহু দূরে অতি শীঘ্র যেতে হবে তাও বলে দিলে। পরিব্রাজক পর্বে স্বামীজি একবার সকলের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছিলেন। মিরাট থেকে গুরু ভাইদের সঙ্গে ছাড়াছাড়ির পরে অনেক দিন তার খবর নেই। শেষে একখানা চিঠি এলো বরানগরে, কিন্তু নাম লেখা নেই। বরানগরের হাতকাটা হাবুর বাড়িতে একটা ওষুধ পাওয়া যেত, ওইটা পাঠাতে অনুরোধ করেছেন। ওই চিঠি মধ্যম ভ্রাতা মহিমকে দেখানো হলো। তিনি বললেন, নাম না থাকলেও দাদার চিঠি, সন্দেহ নেই। কয়েক বছর সন্ন্যাসী বিবেকানন্দের কোনো খবরই ছিল না। কেবলমাত্র জয়পুর থেকে একখানা চিঠি এসেছিল, তাতেও নাম লেখা নেই। পরে খেতড়ির রাজা অজিত সিং চিঠি দিতে লাগলেন। চিঠি বন্ধের আগে যে কয়েকখানি চিঠি এসেছিল তাতে স্বামীজির মনের ভাব যে অতি বিষণ্ণ তার প্রকাশ ছিল। মহিমবাবু উল্লিখিত স্বামীজির একটি চিঠি বড়ই হৃদয়গ্রাহী। ভগবান তো পেলাম না, অনেক চেষ্টা করলাম, তাতেও কিছু বুঝতে পারলাম না। এতে বুকের ভালোবাসাটা বেড়ে গেছে, সকলের উপর একটা ভালোবাসা এসেছে। মায়ের প্রতি, সংসারের প্রতি দীর্ঘদিন ধরে স্বামীজি তার কর্তব্য পালন কিভাবে করেছিলেন অথবা আদৌ করতে সক্ষম হননি
তা এখনও ইতিহাসের আড়ালে রয়ে গিয়েছে। নতুন অধ্যায়ের শুরু হলো 1891 সালে। ওই বছর 4 জুন বৃহস্পতিবার খেতড়ি নরেশ অজিত সিংজি 6:30 ঘুম থেকে উঠলেন। সন্ধ্যায় যোধপুরের মহারাজ প্রতাপ সিং এর সঙ্গে আধ ঘণ্টা কাটালেন। তারপর এক সন্ন্যাসী এলেন। তিনি বাংলা, ইংরেজি ও সংস্কৃত ভাষায় পারঙ্গম। নানা বিষয়ে আলাপ করে রাত 11টায় স্বামীজি বিদায় নিলেন। স্বামীজিকে আহারও দেওয়া হয়েছিল। এই হচ্ছে প্রথম পরিচয়ের প্রথম পর্ব। বলা বাহুল্য, স্বামীজি খেতড়ি মহারাজের হৃদয় জয় করলেন। নিঃসন্দেহে বলা যায়, মহারাজও স্বামীজি বিবেকানন্দর হৃদয় স্পর্শ করলেন। স্বামীজি প্রথমবারই খেতড়িতে 27 অক্টোবর পর্যন্ত ছিলেন। পরিব্রাজক জীবনের দীর্ঘতম অবস্থান প্রায় 5 মাস। মনে রাখা প্রয়োজন, স্বামী প্রভানন্দের হিসাব অনুযায়ী স্বামীজি তাঁর প্রতিষ্ঠিত বেলুড় মঠে মাত্র 178 দিন অবস্থান করেছিলেন। এর পরেও তিনি 2 বার খেতড়িতে এসেছেন, একবার আমেরিকা যাবার আগে এবং আরেকবার পাশ্চাত্য দেশ থেকে ফিরে। খেতড়িতে থাকার কোনো এক সময়ে মহারাজ অজিত সিং শ্রদ্ধেয় স্বামীজির পারিবারিক দায়িত্বর কথা শুনে তাঁকে চিন্তামুক্ত করতে মনস্থ করেন। মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, খেতড়ির রাজা শরৎ মহারাজের, যোগেন মহারাজের, স্যান্ডেল মশাইয়ের মারফত স্বামীজির মাতা ঠাকুরানীকে মাসে 100 টাকা পাঠাইয়া দিতেন এবং বিশেষ করিয়া বলিয়া দিয়াছিলেন যে এ সকল কথা যেন অপরে না জানিতে পারে। খেতড়ির মহাফেজখানায় ইদানিং যেসব চিঠির সন্ধান পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে অন্তত 1892 থেকে স্বামীজির পরিবারের সঙ্গে মহারাজের পত্রালাপ চলছে। 28 ফেব্রুয়ারি 1893 তারিখে 7 নম্বর রামতনু বোস লেন থেকে মহেন্দ্রনাথের চিঠি। বহুদিন পত্র না পাইয়া বিশেষ চিন্তিত আছি। প্রায় 15 দিন পূর্বে দাদার খবর পাইয়াছি, তিনি এখন মাদ্রাজে। 22 মার্চ 1893 চিঠিতে মহেন্দ্রনাথ খেতড়ি মহারাজকে তাঁর সম্প্রতি পঠিত পুস্তকের তালিকা দিচ্ছেন, সেই সঙ্গে কনিষ্ঠ ভ্রাতা সম্বন্ধে জানাচ্ছেন। কনিষ্ঠ ভ্রাতাকে শহরের অন্যতম বিদ্যালয় মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পাঠাইয়াছি। সে ভালোই লেখাপড়া করিতেছে। দাদার খবর পাইলাম, তিনি এখন মাদ্রাজে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অব মাদ্রাজ শ্রী মন্মথনাথ ভট্টাচার্যের গৃহে আছেন। যাদের ধারণা স্বামীজির দ্বিতীয়বার খেতড়ি ভ্রমণের সময় এপ্রিল মাসে 1893 পারিবারিক সাহায্যের কথা হয়, তা ঠিক নাও হতে পারে। 21 এপ্রিল থেকে 10 মে স্বামীজি 3 সপ্তাহকাল খেতড়িতে ছিলেন। বিদেশ যাত্রার ব্যাপারে খেতড়ির অসামান্য অবদানের কথা এখন আমাদের আলোচনার বিষয় নয়। আমরা কেবল সন্ধান করছি মায়ের দুঃখ অপনোদনে স্বামীজির প্রচেষ্টার বিবরণ। বেণীশঙ্কর শর্মা এই প্রসঙ্গে বলেছেন, যাহা কিছু পরিবারের সঙ্গে সম্পর্কিত তাহাই নিন্দনীয় বা বর্জনীয় এমন মনোভাব তাহার ছিল না। মাতৃভক্তিকে তিনি সন্ন্যাসের বেদিমূলে বলি দেন নাই, বরং দেখি মাতার জন্য তিনি উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব, যশ সব কিছুই বিসর্জন দিতে প্রস্তুত। বেণীশঙ্কর শর্মা মতে স্বামীজিকে আমেরিকা পাঠাইবার যে ব্যয়বহুল সংকল্প মহারাজা গ্রহণ করেন, তাহার মধ্যে স্বামীজির মাতা ও ভ্রাতাদের জন্য মাসিক 100 টাকা ব্যয় বরাদ্দ অন্তর্ভুক্ত ছিল বলিয়া মনে হয়। মহারাজ মনে ভাবিয়া থাকিতে পারেন, স্বামীজিকে মাতা ও ভ্রাতা সম্পর্কিত দুশ্চিন্তা হইতে মুক্ত রাখিয়া বিদেশে পাঠানোই তাহার কর্তব্য। আমেরিকা যাত্রার 2 দিন পর
2রা জুন 1893। মহেন্দ্রনাথ মাতুলালয় থেকে লেখেন, গত 31শে মে তারিখে আপনার অনুগ্রহপত্র ও 50 টাকা পাইয়া কৃতার্থ হইয়াছি। আপনার পত্রের মর্ম স্বামী রামকৃষ্ণানন্দজিকে আমার মাতা ও মাতামহীকে পাঠ করিয়া শুনাইয়াছি। আমার মাতা ও মাতামহী দাদার পৃথিবী পরিভ্রমণে সম্মতি জানাইতেছেন। 3রা জুন 1893। খেতড়ি নরেশকে মহেন্দ্রনাথের আবার পত্রাঘাত। অবগত হইলাম যে দাদা বর্মা গিয়াছেন, তথা হইতে চীন বা অন্যত্র কোথাও যাইবেন। আমার মাতা ও মাতামহী আপনার ন্যায় মহানুভবের পরিবারবর্গকে আন্তরিক আশীর্বাদ জানাইতেছেন। একই দিনে খেতড়ির মহারাজকে রামকৃষ্ণানন্দের চিঠি। মহেন্দ্রনাথ আপনার প্রেরিত 100 টাকা পাইয়াছে। 20শে জুলাই 1893 স্বামী শিবানন্দ এক চিঠিতে স্বামীজির পরিবারকে সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়ে মহারাজকে প্রশ্ন করেছেন, কানাঘোষ শুনিতেছি বিবেকানন্দ ইংল্যান্ড অভিমুখে যাত্রা করিয়াছে। যদি তাই হয়, আপনি কি তাহার ইংল্যান্ডের ঠিকানা জানেন? পারিবারিক সাহায্যের ব্যাপারটা এতই গোপন রাখা হয়েছিল যে প্রথম পর্বে মুন্সি জগমোহনলালও ব্যাপারটা জানতেন না। তখনকার দিনে রাজস্থান থেকে বাংলায় টাকা পাঠাবার পদ্ধতি সম্বন্ধে একটা মজার ধারণা পাওয়া যায় মহেন্দ্রনাথকে লেখা জগমোহনলালের 6ই জুলাই 1893 চিঠি থেকে। আমি মহামহিমান্বিত খেতড়ি মহারাজের অধীনস্থ কর্মচারী এবং আপনাদের পরিবারের যাবতীয় বিষয় তিনি বিশ্বাসযোগ্য বিবেচনায় আমাকে গোপনে জানাইয়াছেন। মহারাজের ইচ্ছানুযায়ী V/41/62743 নম্বর সম্বলিত 100 টাকার কারেন্সি নোটের অর্ধাংশ আপনাদের সংসার খরচের জন্য পাঠাইলাম। আপনার প্রাপ্তিপত্র পাইলে দ্বিতীয়াংশ পাঠাইব। 31শে জুলাই 1893 কলকাতা থেকে জগমোহনলালজিকে মহেন্দ্রনাথের উত্তর। প্রীত হইলাম যে আপনি দাদাকে খেতড়ি হইতে মাদ্রাজ এবং তথা হইতে বোম্বাইয়ে স্টিমার পর্যন্ত পৌঁছাইয়া দিয়াছেন। কলিকাতায় তাহার সম্বন্ধে কোনো সংবাদ পাওয়া যাইতেছে না। গত 3 মাস দাদা বাংলাদেশের কোনো বন্ধুকেই কোনো পত্রই দেন নাই। আপনি আমার পাঠ সংক্রান্ত খবর লইয়াছেন। আমি আপনাকে সানন্দে জানাইতেছি যে এ যাবৎ আমি ভালোভাবে লেখাপড়া করিয়াছি, ক্লাসের সহিত সমান তালে চলিতেছি এবং আমার অধ্যাপকগণ প্রীত আছেন। পুনশ্চ 100 টাকার কারেন্সি নোটের অর্ধাংশ পাইয়াছি। ভবিষ্যতে এইরূপ কারেন্সি নোট পাঠাইলে দয়া করিয়া রেজিস্ট্রি যোগে পাঠাইবেন, কেননা পোস্ট অফিসের লোকেরা সন্দেহক্রমে চোখ রাখিয়াছে এবং হয়তো খাম খুলিয়া নিজেরাই আত্মসাৎ করিবে এইরূপ ইঙ্গিত তাহারা দিয়াছে। স্বামী রামকৃষ্ণানন্দ খেতড়িকে চিঠি লিখতেন বৈকুণ্ঠনাথ সান্যালের সরকারি অফিসের ঠিকানা থেকে। 10ই ফেব্রুয়ারি 1894 তিনি খেতড়ির জগমোহনলালজিকে জানাচ্ছেন, অনেক দিন পর আমাদের শ্রদ্ধেয় ভাই বিবেকানন্দর পত্র পাইয়াছি। তিনি এখন চিকাগোয় আছেন এবং ভালো আছেন। কয়েকদিন পূর্বে মহেন্দ্রনাথের সহিত দেখা করিয়াছি। সে, তাহার মাতা, ছোট ভাই সকলেই কুশলে আছে। সে এখন লেখাপড়া লইয়া বিশেষ ব্যস্ত। প্রতিদিন একটি করিয়া পাঠ্য পুনর্পাঠ করিতেছে। আগামী মাসের 26 তারিখে তাহার পরীক্ষা। স্বামীজির আত্মীয়বর্গের অভাব মোচনের ভার যখন মহারাজ লইয়াছেন, তখন আমার আর উক্ত বিষয়ে কোনরূপ চিন্তা করা সাজে না। কি কর্তব্য তিনিই ভালো জানেন। সম্প্রতি বিভিন্ন পরীক্ষায় মহেন্দ্রনাথের ফলাফল ও সার্টিফিকেট দেখার সৌভাগ্য হয়। এন্ট্রান্সে 1888 থেকে 89 প্রথম শ্রেণী পেলেও FA এবং BA-তে তিনি 3rd ডিভিশন। BA-তে 3য় শ্রেণী পেয়ে বিলেতে ব্যারিস্টারি পড়তে যেতে সেই যুগেও দুঃসাহসের প্রয়োজন হতো।
19 শতকের শেষ দশকে মাসিক 100 টাকার নিয়মিত ব্যবস্থা নিতান্ত ছোট ব্যাপার নয়। তখন কলকাতায় শিক্ষিত কেরানির মাইনে তো মাত্র 15 টাকা। যারা মাসে 50 টাকা পান তারা দোল দুর্গোৎসব করতেন। কেউ কেউ বলেন এই 100 টাকা আজকের 10,000 টাকা, কেউ বলেন 20,000 টাকা। গুরুর পরিবারের প্রতি একজন ভক্তের এই বদান্যতা সত্যিই স্মরণে রাখার মতো, কারণ বাঙালিরা পরবর্তীকালেও রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত হলেও কখনো তারা উদারহস্ত হননি। মনে রাখা প্রয়োজন, টাইটেল মহারাজা হলেও খেতড়ি এমন কিছু বড় সাইজের রাজ্য ছিল না। আরও মনে রাখা দরকার, মামলা মকদ্দমার রাহু সারাক্ষণ পিছনে লেগে থাকলে সেই সস্তা গন্ডার যুগেও 100 টাকার মাসিক ব্যবস্থা কোনো সমস্যার অবসান ঘটায় না। আরও একটি লক্ষ্য করবার বিষয় রয়েছে, দানের গোপনীয়তা। মহারাজ অজিত সিং চাননি তাঁর সাহায্যের কথা প্রকাশিত হোক। এই সাহায্য পর্বের শুরু 1891 সালে, কিন্তু খবরটা প্রকাশিত হলো আরও 8 দশক পরে, যখন দত্ত পরিবারের নায়ক নায়িকাদের কেউ ইহজগতে নেই। ভুবনেশ্বরীর জীবনাবসান 1911, দিদি স্বর্ণবালার 1932 সালের 16 ফেব্রুয়ারি, মহেন্দ্রনাথের 14 অক্টোবর 1956 এবং কনিষ্ঠ ভূপেন্দ্রনাথের 25 ডিসেম্বর 1961। যদিও স্বামীজি প্রকাশ্যে খেতড়ির ঋণ স্বীকার করে বিদেশ থেকে ফিরে 17 ডিসেম্বর 1897 বলেছিলেন, ভারতের উন্নতির জন্য সামান্য যা কিছু আমি করতে পেরেছি, খেতড়ি রাজের সঙ্গে পরিচয় না হলে তা আমার পক্ষে সম্ভব হতো না। খেতড়ি রাজের ওপর স্বামীজির নির্ভরতার আরও কিছু কথা এখনও বাকি আছে। স্বামীজির জীবন সায়াহ্নের সেই মর্মস্পর্শী ঘটনাগুলি গর্ভধারিণী প্রসঙ্গে যথাসময়ে এসে পড়বে, কিন্তু তার আগে আমেরিকা ও ইউরোপে গিয়েও স্বামীজির মাতৃচিন্তার কিছু খবর নেওয়া মন্দ হবে না। আজকের মতো পর্ব এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম অচেনা অজানা বিবেকানন্দ বই থেকে বিবেকানন্দের জীবনী। লিখেছেন শঙ্করবাবু। শঙ্করবাবুকে আমার অসংখ্য অসংখ্য প্রণাম জানাই। আর যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক বা শ্রোতা, আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।